নমস্কার। আজকের এই বিশেষ বিশ্লেষণে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমরা এমন এক জায়গায় যাব যেখানে ইতিহাস, বিজ্ঞান আর প্রাচীন পৌরাণিক কাহিনী একেবারে হাত ধরাধরি করে চলে। হ্যাঁ, ঠিকই ধরেছেন, রামেশ্বরম মন্দির আর রামসেতু। একদম নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি থেকে আজ আমরা খতিয়ে দেখব এর পেছনের ভৌগোলিক সত্য আর যুগ যুগ ধরে চলে আসা বিশ্বাসগুলোকে। তো চলুন আর দেরি না করে সোজা মূল বিষয়ে ঢোকা যাক। আজকের এই পর্বে আমরা মূলত যে বিষয়গুলো নিয়ে কথা বলবো তা হল রহস্যময় দুটি শিবলিঙ্গ, রাম সেতুর বৈজ্ঞানিক দিক, মন্দিরের ভেতরের ২২টি পবিত্র কুণ্ড, ধানুষকুড়ি শহরের হারিয়ে যাওয়া গল্প আর সবশেষে প্রাচীনকালের সেই অবিশ্বাস্য মন্দির স্থাপত্য। প্রথমেই আসা যাক আমাদের ১ নম্বর পয়েন্টে, রহস্যময় দুটি শিবলিঙ্গের গল্পে। আচ্ছা, সাধারণত শিব মন্দিরে তো একটাই প্রধান শিবলিঙ্গ থাকে, তাই না? কিন্তু রামেশ্বরমের ব্যাপারটা একটু আলাদা। এখানে শিবলিঙ্গ আছে দুটো। সূত্র থেকে জানা যায় এই মন্দিরের গল্পটা শুরু হয়েছিল আজ থেকে প্রায় ৭,০০০ বছর আগে, সেই রামায়ণ যুগে। রাবণ বধের পর ব্রহ্মহত্যার পাপ থেকে মুক্ত হওয়ার জন্য ভগবান রামকে প্রায়শ্চিত্ত করতে হয়েছিল, আর সেখান থেকেই মূলত এই মন্দিরের উৎপত্তি। ঘটনাটা কিন্তু বেশ ইন্টারেস্টিং। রামের প্রায়শ্চিত্তের জন্য দরকার ছিল একটা শিবলিঙ্গের, তো দায়িত্ব পড়ল হনুমানের ওপর। তাকে পাঠানো হলো সোজা কৈলাস পর্বতে। কিন্তু এদিকে পূজার শুভ লগ্ন তো বয়ে যাচ্ছে, আর হনুমানেরও ফিরতে দেরি হচ্ছে। তখন উপায় না দেখে সীতা নিজেই বালি দিয়ে একটা শিবলিঙ্গ তৈরি করে ফেললেন। আর ঠিক তারপরেই কৈলাস থেকে স্বর্গীয় শিবলিঙ্গ নিয়ে হাজির হলেন হনুমান। এখন ভাবুন তো অবস্থাটা, একদিকে সীতার নিজের হাতে তৈরি বালির রামলিঙ্গম আর অন্যদিকে হনুমানের আনা বিশ্বলিঙ্গম। হনুমান ফিরে এসে যখন দেখলেন যে পূজা তো আগেই হয়ে গেছে, স্বাভাবিকভাবেই তিনি বেশ হতাশ হলেন। তখন পরিস্থিতি সামাল দিতে ভগবান রাম একটা নির্দেশ দিলেন। তিনি বললেন, রামেশ্বরমে হনুমানের আনা ওই বিশ্বলিঙ্গমটিকেই সবসময় আগে পূজা করা হবে। ব্যাস, এভাবেই সেখানে একসঙ্গে দুটো শিবলিঙ্গের প্রথা চালু হয়ে গেল। আমাদের দ্বিতীয় বিষয়টি হল রাম সেতু। এটা কি বিজ্ঞানের কোনো বিস্ময় নাকি সত্যিই কোনো অলৌকিক ঘটনা? পাম্বান দ্বীপ থেকে শ্রীলঙ্কার মান্নার দ্বীপ পর্যন্ত টানা ৪৮ কিলোমিটার লম্বা এই সেতু নিয়ে কিন্তু বিতর্কের শেষ নেই। পৌরাণিক কাহিনী বলে বানর সেনা নাকি মাত্র ৫ দিনের মধ্যেই আস্ত সেতুটা বানিয়ে ফেলেছিল। এবার এই ৩,০০০ সংখ্যাটার দিকে একটু নজর দেয়া যাক। এর পেছনে লুকিয়ে আছে এক বিরাট ভৌগোলিক রহস্য। বিজ্ঞানীদের কার্বন ডেটিং থেকে দেখা যাচ্ছে রাম সেতুতে যে পাথরগুলো আছে সেগুলো প্রায় ৭,০০০ বছর পুরনো। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, পাথরগুলো যে বালির স্তরের ওপর বসে আছে তার বয়স মাত্র ৪,০০০ বছর। মানে বুঝতে পারছেন তো, এই যে ৩,০০০ বছরের বয়সের ফারাক, এটা থেকে একটা জিনিস পরিষ্কার, পাথরগুলো সেখানে প্রাকৃতিকভাবে তৈরি হয়নি, বরং অন্য কোথাও থেকে এনে ওই বালির ওপর বসানো হয়েছিল। এখন প্রশ্ন হল, পাথরগুলো ভাসছে কিভাবে? বিজ্ঞানীর ভাষায় ভাসমান পাথরের সবচেয়ে সাধারণ ব্যাখ্যা হল পিউমি স্টোন। মানে আগ্নেয়গিরির লাভা খুব দ্রুত ঠান্ডা হয়ে গেলে তার ভেতরে বাতাস আটকে যায়, আর পাথরটা অনেকটা স্পঞ্জের মতো হয়ে জলে ভাসতে থাকে। কিন্তু এখানেও একটা বড়সড় টুইস্ট আছে। রামেশ্বরমের পাথরগুলো কিন্তু বেশ ভারী আর ঘন, আর সবচেয়ে আশ্চর্যের বিষয় হল ওই পুরো অঞ্চলে গত কয়েক হাজার বছরে কোনো আগ্নেয়গিরির অস্তিত্বই ছিল না। তাহলে এই পাথরগুলো আসলে এলো কোথা থেকে? এটা একটা বিরাট বড় প্রশ্ন। শুধু ইতিহাসবিদরাই নন, আধুনিক মহাকাশ গবেষণাও কিন্তু এই কাঠামোর প্রতি ভীষণভাবে আগ্রহী। নাসা আর পরবর্তীতে আমাদের ইসরো ২০১৮ থেকে ২০২৩ সাল পর্যন্ত হাই রেজলিউশন স্যাটেলাইট ডেটা ব্যবহার করে পুরো রাম সেতুর একটা ডিটেইলড ম্যাপিং করেছে। আর এই ছবিগুলো আসার পর থেকে বিতর্কটা আরও জমে উঠেছে। এটা কি নিছকে প্রাকৃতিক চুনাপাথরের শোল, নাকি প্রাচীন কোনো নিখুঁত ইঞ্জিনিয়ারিংয়ের প্রমাণ? এবার ৩ নম্বর পয়েন্টে ঢোকা যাক, ২২টি কুণ্ডের মিষ্টি জল। সমুদ্র সৈকত ছেড়ে যদি আমরা মন্দিরের মূল প্রাঙ্গণে ঢুকি, দেখতে পাব সেখানে ২২টি পবিত্র জলের কুণ্ড বা কূপ রয়েছে। লোকবিশ্বাস হল ভগবান রাম তার তুনির থেকে তীর ছুঁড়ে ছুঁড়ে এই কুণ্ডগুলো বানিয়েছিলেন। কিন্তু অবাক করা ব্যাপারটা হল, চারিদিকে তো একেবারে নোনা সমুদ্র, অথচ এই কুণ্ডগুলোর জল একেবারে মিষ্টি আর খাওয়ার যোগ্য। এর পেছনে কিন্তু একটা দারুণ ভূতাত্ত্বিক কারণ লুকিয়ে আছে। বিজ্ঞানের ভাষায় একে বলা হয় ফ্রেশ ওয়াটার লেন্স। ব্যাপারটা খুব সহজ করে বললে,
বৃষ্টির যে মিষ্টি জল সেটা মাটির নিচে জমা হয়, আর যেহেতু মিষ্টি জল সমুদ্রের ভারী নোনা জলের চেয়ে হালকা, তাই এটা ঠিক যেন একটা লেন্স বা স্তরের মতো নোনা জলের ওপরে ভাসতে থাকে। একদম ম্যাজিকের মতো, তাই না? আর ঠিক এই বৈজ্ঞানিক কারণেই কুণ্ডগুলো থেকে আমরা এমন মিষ্টি জল পাই। আর হ্যাঁ, শুধু তো মিষ্টি জল নয়, এই জলের গুণাগুণও কিন্তু চমকে দেওয়ার মতো। 2014 সালে সেন্ট্রাল গ্রাউন্ড ওয়াটার বোর্ডের একটা স্টাডিতে এই জলের পিএইচ লেভেল বা টিডিএস পরীক্ষা করে দেখা যায় যে এর মধ্যে রয়েছে দারুণ সব ঔষধি খনিজ উপাদান। মানে এটা শুধু পবিত্র জল নয়, রীতিমতো মিনারেল ওয়াটার। আর এই কারণেই তো প্রতি বছর লাখ লাখ মানুষ একটু সুস্থতার আশায় এই জলে স্নান করতে ছুটে আসেন। আমাদের 4 নম্বর বিষয়টি হল ধানুষকোডি এবং একটি গোপন রত্ন। মন্দির থেকে মাত্র 20 কিলোমিটার দূরেই এই ধানুষকোডি। নামটার অর্থ হল ধনুকের প্রান্ত। শোনা যায় লঙ্কা জয়ের পর রাম তার ধনুকের এক প্রান্ত দিয়ে আঘাত করে সেতুর একটা অংশ ভেঙে দিয়েছিলেন, আর সেখান থেকেই জায়গাটার এমন নামকরণ। ইতিহাসের পাতা উল্টালে এই শহরটার এক দারুণ করুণ পরিণতি আমাদের চোখের সামনে ভেসে ওঠে। ভাবলে অবাক লাগে, 1964 সালের আগে এই ধানুষকোডি ছিল একেবারে গমগমে একটা বাণিজ্যিক কেন্দ্র। রেল স্টেশন, স্কুল, বাজার কি ছিল না সেখানে। কিন্তু 1964 সালের একটা ভয়ঙ্কর সামুদ্রিক ঘূর্ণিঝড় চোখের পলকে সবকিছু শেষ করে দেয়। আজ যদি সেখানে যান, দেখবেন জায়গাটা একেবারে জনমানবহীন, যেন আস্ত একটা ভুতুরে শহর বা ঘোস্ট টাউন। এই ধানুষকোডির গল্পের পাশাপাশি মন্দিরের ভেতরের স্ফটিক মণির ব্যাপারটা নিয়ে না বললেই নয়। পৌরাণিক বিশ্বাস অনুযায়ী এই অত্যন্ত দুর্লভ রত্নটি নাকি খোদ শেষনাগ উৎসর্গ করেছিলেন। সবচেয়ে আশ্চর্যের বিষয় কি জানেন? এই মণিটি কিন্তু যখন তখন দেখা যায় না। প্রতিদিন ভোরে কেবল 4টে থেকে 5টার মধ্যে খুব অল্প সময়ের জন্যই এটি দেখার সুযোগ মেলে। এছাড়া এর কাছেই রয়েছে জটায়ু তীর্থম, যেখানে পবিত্র ভস্ম খুব যত্ন করে সংরক্ষণ করা আছে। আমাদের আলোচনার একেবারে শেষ পর্যায়ে, মানে 5 নম্বর পয়েন্টে, আমরা কথা বলবো প্রাচীন মন্দির স্থাপত্য নিয়ে। এতক্ষণ তো আমরা বিশ্বাস আর প্রকৃতির নানা খেলা দেখলাম, কিন্তু এই 15 একরের সুবিশাল মন্দির চত্বরের যে ভৌত কাঠামো, সেটা প্রাচীন স্থপতিদের অবিশ্বাস্য দক্ষতার এক জলজান্ত প্রমাণ। ইতিহাস বলছে শতাব্দীর পর শতাব্দী ধরে বিভিন্ন রাজবংশ এই বিস্ময়কর স্থাপত্যে নিজেদের অবদান রেখে গেছে। পাণ্ড্য রাজবংশ এর প্রাথমিক ভিত্তিটা তৈরি করে। এরপর 1173 খ্রিস্টাব্দে শ্রীলঙ্কার রাজা পরাক্রমবাহু মন্দিরের মূল গর্ভগৃহটা নির্মাণ করেন। একবার ভাবুন, সেই সময়ে কি দারুণ আন্তর্জাতিক কানেকশন ছিল। আর সবশেষে 17শো শতাব্দীতে সেতুপতি রাজবংশ এর সম্প্রসারণ করে আজ আমরা যে বিশাল রূপটা দেখছি সেটা দাঁড় করায়। এবার এই সংখ্যাটা একটু খেয়াল করুন, 1212। এটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে লম্বা স্তম্ভযুক্ত করিডোর বা বারান্দার স্তম্ভের সংখ্যা। আর যেমন তেমন স্তম্ভ নয় কিন্তু, প্রতিটি স্তম্ভ প্রায় 23 ফুট উঁচু, আর তার গায়ে রয়েছে নিখুঁত কারুকাজ। একবার চোখ বন্ধ করে কল্পনা করুন তো, এতগুলো বিশাল কারুকার্য করা স্তম্ভ দিয়ে সাজানো একটা গলি আসলে কতটা বিশাল আর রাজকীয় হতে পারে। কিন্তু এখানেই আসে একটা বিরাট বড় লজিস্টিক্যাল চ্যালেঞ্জ। রামেশ্বরম জায়গাটা তো পুরোটাই বালিতে ঘেরা একটা দ্বীপ। আশপাশে কোথাও কোনো গ্রানাইট পাহাড় বা পাথরের খাদান কিচ্ছু নেই। অথচ মন্দির তৈরিতে ব্যবহার করা হয়েছে লাখ লাখ টন ভারী গ্রানাইট পাথর, যা কিনা সমুদ্র পার করে সেখানে আনা হয়েছিল। সবচেয়ে বড় চমকটা হলো আধুনিককালের কোনো ক্রেন, ট্রাক বা ভারী যন্ত্রপাতি ছাড়াই প্রাচীন যুগের মানুষেরাই এই অসম্ভবকে সম্ভব করেছিল। কিভাবে? সেটা এক বিরাট রহস্য। তো এই সব তথ্য আর প্রমাণ ঘাটার পর একটা কথা বেশ জোর দিয়েই বলা যায়, রামেশ্বরম আর রামসেতু শুধু একটা সাধারণ তীর্থস্থান নয়, এটা হলো প্রাচীন গ্রন্থ আর আধুনিক বিজ্ঞানের মধ্যে এক জীবন্ত সেতুবন্ধন। আর ঠিক এই কারণেই প্রতি বছর 2 কোটিরও বেশি মানুষ এই ঐতিহাসিক ল্যান্ডমার্কে ছুটে আসেন। এখানেই তো গভীর বিশ্বাস আর বিজ্ঞানের কৌতূহল এসে এক বিন্দুতে মেশে। আজকের আলোচনা শেষ করার আগে একটা গভীর প্রশ্ন রেখে যেতে চাই। আজ আমাদের কাছে এত আধুনিক প্রযুক্তি, এত ভারী যন্ত্রপাতি, তবুও হাজার হাজার বছর আগে প্রাচীন স্থপতিরা ঠিক কিভাবে এমন অবিশ্বাস্য ইঞ্জিনিয়ারিংয়ের কাজগুলো করেছিলেন, যা আজও আধুনিক বিজ্ঞানকে রীতিমতো ধাঁধায় ফেলে দেয়।
এই প্রশ্নটা কিন্তু আমাদের ইতিহাসকে একেবারে নতুন একটা দৃষ্টিভঙ্গিতে দেখতে বাধ্য করে। তো আজকের এই বিশ্লেষণ আমরা এখানেই শেষ করছি। সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ।